আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজ আমরা এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে গুণগত রসায়ন। এই চ্যাপ্টারটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা আজকে এই চ্যাপ্টারের যে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক গুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। আমরা আজকে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড, এই বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে দুইজন সহকর্মী নিয়ে, একজনের নাম ছিল মার্সডেইন এবং আরেকজনের নাম ছিল হচ্ছে গাইগার। এই দুইজন সহকর্মীকে নিয়ে 1911 সালে স্বর্ণপাতের উপরে আলফা কণার বিচ্ছুরণ ঘটান। তাহলে কি বললাম? বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে মার্সডেইন এবং গাইগারকে নিয়ে স্বর্ণপাতের উপরে আলফা কণার বিচ্ছুরণ ঘটান। অর্থাৎ তিনি স্বর্ণপাতের উপর আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেন। ঠিক আছে, তো তিনি পরীক্ষা আসলে কিভাবে করেছিলেন আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। দেখো, তিনি এই পরীক্ষাটা করার জন্য যে যে উপাদানগুলো নিয়েছিলেন সেগুলো হচ্ছে স্বর্ণপাত্র অবশ্যই থাকবে, আলফা কণা তো অবশ্যই থাকবে। তাহলে উপকরণ হিসেবে তিনি কি নিয়েছিলেন? উপকরণগুলো ছিল হচ্ছে তোমার স্বর্ণপাত ছিল। স্বর্ণপাত এটা গুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। আর ছিল এই যে আলফা কণা। এই আলফা কণাটা কিন্তু হচ্ছে হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম থেকে তুমি যদি 2টা ইলেকট্রন অপসারণ করো বা 2টা ইলেকট্রন ত্যাগ ঘটে হিলিয়ামে, তাহলে He2+ পরিণত হয়। He2+ যে দ্বিধনাত্মক নিউক্লিয়াসে পরিণত হলো, এটা হচ্ছে আমাদের আলফা কণা। আর একটা হচ্ছে আমাদের লাগবে জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা, ঠিক আছে, যেটা আলোর যে বিচ্ছুরণ ঘটাচ্ছেন, আলোর স্ফুরণ চিহ্নিতকারী। অর্থাৎ এটা বোঝার জন্য যে আলো আসলে স্ফুরিত হচ্ছে কি হচ্ছে না এবং কোন দিকে হচ্ছে, কতটুকু পরিমাণে হচ্ছে, বেগে যাচ্ছে নাকি সোজা যাচ্ছে, এইটা বোঝার জন্য আমাদের জিঙ্ক সালফাইড পর্দাটা লেগেছে। ঠিক আছে, এখন তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা যদি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখো কেমন হয়। এইটা মনে করো সেই জিঙ্ক সালফাইড পর্দা। এটা কি পর্দা? এটা হচ্ছে সেই জিঙ্ক সালফাইড পর্দা। এর ভিতরে আছে তোমার সোনার পাত। ঠিক আছে, এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে সোনার পাত। এইটা মনে করে সেই স্বর্ণপাত। এটা কিসের পাত? স্বর্ণপাত। আর এই পাশে তিনি সেই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণার রাখেন একটা বক্সে। এটা মনে করে সেই বক্স। এবার এখান থেকে তিনি যখন আলফা কণাটা ছড়ছেন এইদিকে স্বর্ণপাতের দিকে, তিনি দেখেন যে এরকম 90% আলফা কণা এরকম সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছে। কত পার্সেন্ট? 90%। তিনি দেখেন খুবই কম সংখ্যক আলফা কণা আছে যারা এরকম বেঁকে যাচ্ছে। কি হচ্ছে?
যারা বেঁকে যাচ্ছে, এভাবে এভাবে হালকা করে বেঁকে যাচ্ছে। এবং তিনি আরো লক্ষ্য করে কিছু আলফা কণা আছে, যেগুলো মনে করে সেই আলফা কণাটা এই আলফা কণাটা সরাসরি বিপরীত দিকে ফিরে আসছে। সে আলফা কণাটা ধাক্কা খেয়ে সরাসরি বিপরীত দিকে ফিরে আসছে, তিনি এইটা লক্ষ্য করেন। তাহলে আমরা এখন এটা মনে রাখবো কিভাবে, দেখো তিনি এই যে পরীক্ষাটা করেন এর থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হন, সেই সিদ্ধান্তগুলো আমরা এভাবে মনে রাখবো। সিদ্ধান্ত হচ্ছে ফাঁকা বাঁকা, হ্যাঁ, ফাঁকা বাঁকা ফিরে ধাক্কা। তো তুমি যদি এই জিনিসটা মনে রাখো, তাহলে এই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, এই সিদ্ধান্তগুলো তুমি সহজে ইজিলি ভাবে মনে রাখতে পারবে এবং লিখতে পারবে। ঠিক আছে, সেটা কেমন দেখো। ফাঁকা মানে তিনি তো দেখছেন যে তিনি এই যখন আলফা কণার বিচ্ছুরণটা করেন, তিনি দেখেন যে 99% আলফা কণা সোজাসুজি চলে যাচ্ছে। কত পার্সেন্ট? 99% আলফা কণা 99% আলফা কণা কি হয়, সোজা যায়, সোজা ভেদ করে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে স্বর্ণের পাতটা, এই স্বর্ণের পাতটা 99% আলফা কণায় ভেদ করে চলে যাচ্ছে। আচ্ছা, ভেদ কখন করবে? যখন ওইটা ফাঁকা হবে, তাই না? যদি ফাঁকা না হয় তাহলে তো ভেদ করার সম্ভাবনা নাই, তার মানে ওইটা নিশ্চয়ই ফাঁকা, যার কারণে ভেদ করছে। তাই তিনি বলেন, এখান থেকে বলেন যেহেতু 99% আলফা কণা ভেদ করে যাচ্ছে, তাই তিনি বলেন পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। বুঝা গেল? কি বলেন? যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এবারে তিনি আরেকটা বলছেন বাঁকা, মানে এখানে দেখো যে কিছু এই যে আলফা কণা বা আলফা রশ্মিটা কিছু আলফা রশ্মি বেঁকে যাচ্ছে, এটা কিন্তু কম। এই আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে, এই বাঁকার পরিমাণ কিন্তু কম। হ্যাঁ, এই যে আলফা রশ্মি বেঁকে যাচ্ছে এর পরিমাণটা কম, মানে কম সংখ্যক আলফা কণা আছে যেগুলো কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। তো তিনি এই কথাটা চিন্তা করছেন, আসলে কেন বাঁকছে, বাঁকার কারণটা কি। তিনি ভাবতে ভাবতে এটা ভাবেন যে নিশ্চয়ই এর কেন্দ্রে, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রে ধনাত্মক কিছু আছে। ধনাত্মক কিছু থাকার কারণেই আলফা কণাও যেহেতু ধনাত্মক, সেই জন্য বিকর্ষিত করছে, তাই না? সেই জন্য কি করছে, এরকম ভাবে বিকর্ষিত করছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না যে দুইটা যদি একই চার্জ যুক্ত হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত চার্জ হলে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে সেই ক্ষেত্রে আকর্ষণ করবে। আর যদি দুইটা একই জাতীয় হয়, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস, অথবা এটা প্লাস এটা মাইনাস দুইটাই একই চিহ্ন জাতীয় হয়, তবে সেগুলো কি পরস্পরকে বিকর্ষণ করে। এটা তো আমরা জানি, তাই না? তো বিকর্ষণ করার কারণে কিন্তু বেঁকে যায়। বোঝা গেছে? তো আমরা এরকম দেখেছি না, যে মনে করো এই যে চুম্বক, এই চুম্বকটা মনে করো এইটা আর এইটা দুইটা পজিটিভ মেরু, এটাও পজিটিভ এটাও পজিটিভ, ঠিক আছে? তো তুমি যখন এর দিকে আনবা, এর দিকে নিয়ে আসবে, তখন কিন্তু বিকর্ষণের এর দিকে সরে যাবে। একটা নির্দিষ্ট দূরত্ব তুমি যখনই এখানে আনবে, দেখবা যে এইটা এদিকে সরে আসছে। তুমি যখন এইটা এদিকে আনবা, তখন দেখবা যে এইটা এদিকে সরে আসছে। কেন আসছে? বিকর্ষণের কারণে সরে আসছে। কিন্তু ঠিক একই ভাবে এই যে আলফা কণার এই প্লাসের কারণে একে বিকর্ষণ করে সরে যায়, মানে বেঁকে যায়। বুঝা গেল? তো তিনি এ থেকে বলেন যে এই কম সংখ্যক আলফা কণা যেহেতু বাঁকা বেঁকে যাচ্ছে, তাই তিনি বলেন যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক। পরমাণুর কেন্দ্র ধনাত্মক, তিনি এই কথাটা বলেন। এবারে দেখো আরেকটা কথা লিখেছি, সেটা কি, ফিরে ধাক্কা। কি লিখেছি? ফিরে ধাক্কা। এইটা হলো খুবই কম,
খুবই কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, মানে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কি হলো, খুবই কম সংখ্যক আলফা কণা কি হচ্ছে, ধাক্কা খেয়ে ফিরে আসছে। তাহলে এটা কিভাবে দেখো, এটা হলো তোমার 20,000-এর ভিতরে 20,000-এ মাত্র একটা ফিরে আসে। কত? 20,000-এ একটা, মানে 20,000টা আলফা কণা যদি বিচ্ছুরণ করা হয়, তার ভিতরে একটা আলফা কণা মাত্র ফেরত আসে। বুঝা গেছে? কয়টা ফেরত আসে? একটা আলফা কণা ফেরত আসে। তো এই ফেরত যে আসলো, এটা কেন আসলো? তিনি এবার ভাবছেন যে কেন আসলো। এর কেন্দ্রে নিশ্চয়ই ভারী কিছু আছে। কি আছে? কেন্দ্রে ভারী কিছু আছে, অর্থাৎ এরকম ঘন করে কিছু আছে, ফাঁকা নেই কোনো, এরকম ঘন করে কিছু আছে কেন্দ্রে, যার কারণে ওই যে আলফা কণাটা ডিরেক্টলি ধাক্কা খেয়ে ভেদ না করতে পেরে বিপরীত দিকে ফিরে আসছে, একদম ডিরেক্টলি সোজাসুজি ভাবে। ঠিক আছে? অর্থাৎ মনে করো এই সেই সোনার পথ এমনি যাচ্ছে, গিয়ে আবার ঠিক একই পথ এভাবে ফিরে আসছে। এখানে আমরা দেখাইছি এই যে, তো এই যে ফিরে আসছে, তিনি ভাবলেন যে তাহলে নিশ্চয়ই কেন্দ্রে ধনাত্মক কিছু আছে, সরি কেন্দ্রে ঘন করে কিছু আছে। কেন্দ্র ধনাত্মক আমরা একটু আগেই দেখলাম, কেন্দ্র কেন ধনাত্মক। এবার তিনি বলেন যে কেন্দ্রে ঘন করে কিছু আছে, না হলে তো সে ভেদ করেছিল যে তার আলফা রশ্মিগুলো ভেদ কেন করছে না, নিশ্চয়ই ঘন কিছু আছে তাই। তো তিনি সেই জন্য বলেন, এখান থেকে তিনি বলেন যে পরমাণুর যে কেন্দ্র না, পরমাণুর কেন্দ্রে সকল ভর পুঞ্জীভূত। তিনি এই কথাটা বলেন যে পরমাণুর কেন্দ্রে কি হয়, সকল ভর পুঞ্জীভূত থাকে। যদি পুঞ্জীভূত না থাকতো তাহলে তো আলফা কণা ভেদ করতো, যেহেতু ভেদ করেনি তার মানে পুঞ্জীভূত অবস্থায় থাকে। তো তিনি এই তিনটা সিদ্ধান্ত উপনীত হন। ভালো কথা। এবার এখান থেকে কিছু তিনি কিছু একটা মডেল আকারে আর কি প্রকাশ করেন। সেই মডেলটা কেমন আমরা একটু যদি দেখি, অর্থাৎ এটা আমরা বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবো যে রাদারফোর্ড পরমাণুর বৈশিষ্ট্যটা কি। বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা কি, নিউ বৃত্তে নির্ভর ছোট। ওকে, আমরা কি মনে রাখবো, নিউ বৃত্তে নির্ভর ছোট। এই নিউ মানে হচ্ছে, এই নিউ মানে কি, নিউ মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউ মানে কি, নিউক্লিয়াস। অর্থাৎ এই যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কিছু থাকে, ওইটার নাম দেন তিনি নিউক্লিয়াস। কি নাম দেন? নিউক্লিয়াস নাম দেন। অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়, পরমাণুর কেন্দ্র। নিউ মানে কি, নিউক্লিয়াস, যেটা কি পরমাণুর কেন্দ্র। এবার তিনি বলেন, আচ্ছা আমরা জানি যে একটা পরমাণুর মোট তিনটা জিনিস নিয়ে গঠিত, সেগুলো কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটা জিনিস মিলে আমাদের একটা পরমাণু গঠিত হয়। তো তিনি এই, আমরা জানি যে এই নিউট্রন আর এই প্রোটন থাকে হলো পরমাণুর কেন্দ্রে। এই যে পরমাণুর কেন্দ্রটা, এটা কিন্তু ধনাত্মক, একটু আগে আমরা কিন্তু দেখলাম। তাহলে ধনাত্মক হতে হলে তার কেন্দ্রে কি থাকা লাগবে বলো, ধনাত্মক চার্জ থাকা লাগবে। আমরা জানি প্রোটনের চার্জ ধনাত্মক, এর চার্জ 0 আর এর চার্জ ঋণাত্মক। তা কেন্দ্র যেহেতু ধনাত্মক, তার মানে কেন্দ্রে কি থাকবে, প্রোটন। ঠিক আছে? তার মানে কেন্দ্রে যদি প্রোটন থাকে, বাইরে থাকবে ইলেকট্রন, আর ভেতরে একটা নিউট্রন থাকবে। এটা কেন হয় আমরা একটু দেখাই। দেখো দেখো এইটা মনে করো সেই প্রোটন। ঠিক আছে? এটা কি প্রোটন কেন্দ্র। এবার এটা মনে সেই কক্ষপথ মনে করো তুমি। তুমি একটু কল্পনা করো, এই যে প্রোটন, তাই না, এই প্রোটন যদি পজিটিভ হয়, এর যে একটা ভর আছে, এর ভর এই ইলেকট্রনের ভরের 1840 গুণ
প্রোটনের ভর ইলেকট্রনের ভর 2840 গুণ বেশি। তো তুমি একটা জিনিস কল্পনা করো যে যার ভর বেশি সে কি দৌড়াতে পারবে, নাকি যার ভর কম সে দৌড়াতে পারবে? কমন সেন্সে কি বলে? কমন সেন্সে বলে যার ভরটা কম সেইটি দৌড়াবে, আর যার ভরটা বেশি সে দৌড়াতে পারবে না, সে বসে থাকবে। যেমন মনে করে এই হচ্ছে তুলা আর এই হচ্ছে ইট। হ্যাঁ, তার যখন বাতাস হবে তখন কে উড়ে যাবে? তুলা, কারণ তুলার ভর কম আর ইটের ভর বেশি। তো সেই জন্য আমাদের এই ইলেকট্রন গুলো এরকম ঘুরতে থাকে। প্রোটন তো ঘুরতে পারবে না, কারণ প্রোটনের ভর বেশি, তো ঘুরতে পারবে না। সেই জন্য ইলেকট্রনটা চারিদিকে ঘোরে। এবার মনে করো তুমি এই নিউট্রনটা কেন কেন্দ্রে রাখছো? তুমি তো এই ইলেকট্রনের সাথে তো যোগ করতে পারতে, তাই না? প্রোটনের সাথে, মানে প্রোটনের সাথে কেন্দ্রে নিউট্রন না থেকে, নিউট্রনের চার্জ তো শূন্য, কেন্দ্রে না থেকে কেন্দ্রে না থেকে কেন্দ্রে না থেকে কেন্দ্রে না থেকে তো ইলেকট্রনের সাথেও থাকতে পারতো, কেন থাকে না বলো তো? কারণ তুমি যদি এর সাথে, এই ইলেকট্রনের তো কোনো ভর অল্প, তাই না? ভর অল্প। এখন যদি নিউটনের ভরটা যোগ করে দাও তাহলে কি তার ভর বেশি হবে না কম হবে বলো? এর ভর যদি এখন বেশি হয়ে যায় তাহলে কি আর ঘুরতে পারবে বলো তো একটা জিনিস? এর ভর এখন অনেক বেশি, তাহলে কি ঘুরতে পারবে? ঘোরা তো সম্ভব না কখনো। কিন্তু এ তো ঘোরে না, তাহলে এর সাথে তুমি যতই যোগ করো না কেন ও তো ঘুরবে না। সেই জন্য কেন্দ্রে থাকে হলো তোমার প্রোটনের সাথে নিউট্রন। বোঝা গেল? কেন্দ্রে থাকে প্রোটনের সাথে নিউট্রন, এটা হয় না। বোঝা গেল? এটাই ছিল বিষয়। তো তিনি আহ যে কথাটা বলছিলেন যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তিনি এই কথাটা বলেন। তিনি কি বলেন? বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তুমি যদি এইগুলো মনে রাখো তাহলে কিন্তু এইগুলো লিখতে সুবিধা হবে। নাহলে তুমি ভুলে যাবে কোনো একটা জিনিস। ঠিক আছে, ধরো তোমার নিউক্লিয়াস মনে আছে, বৃত্তাকার কক্ষপথ মনে আছে, এবার নিরপেক্ষটা মনে নেই, তাহলে এটা থেকে নিরপেক্ষ, নির মানে নিরপেক্ষ, প্রথম কি আছে? নির। তারপরে এটা মানে কি? এটা মানে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ কখন হয় বলো তো? যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ একই হয়ে যায় তখন সেটা নিরপেক্ষ বা নিউট্রাল হয়। তার মানে যখন এই ইলেকট্রন আর প্রোটন, মানে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন পরমাণুকে কেন্দ্র করে তার বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, এটা তিনি বলেন। ওকে, এবার ভর, তাই না? ওই যে ভরটা তিনি কি বলেছেন বলতো? ভরটা বলেছেন যে সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত, এটা তিনি বলেন। তার মানে এটা লিখবো যে সমস্ত ভর কোথায়? কেন্দ্রে পুঞ্জীভূত। সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত। আর একটা কি বলেন যে ছোটটা কি? এই নিউক্লিয়াসটা খুবই ছোট পরমাণুর তুলনায়। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এই যে নিউক্লিয়াসটা কিন্তু পরমাণুর তুলনায় 10,000 গুণ ছোট। ঠিক আছে, তাহলে কি বললাম যে পরমাণুর, অর্থাৎ ছোট নিউক্লিয়াস কত? 10,000 গুণ পরমাণুর তুলনায়। এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, অর্থাৎ সমস্ত এটা যদি তোমরা এই একটা লাইন মনে রাখো, নিউ বৃত্তের নির্ভর ছোট, তাহলে তুমি এইগুলো ইজিলি মনে রাখতে পারবা। অর্থাৎ ছোট নিউক্লিয়াস, সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত। এবার এর তো আমরা বৈশিষ্ট্য বললাম। এই রাদারফোর্ড পরমাণু মডেলের কিন্তু সীমাবদ্ধতা অনেক। সেই সীমাবদ্ধতা গুলো যদি আমরা দেখি তাহলে সীমাবদ্ধতা, তো আরেকটা বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য কি জানো? সেটা হলো গ্রহ সূর্যকে সূর্যকে গ্রহ কিন্তু কেন্দ্র করে ঘোরে।
সূর্যকে গ্রহ কেন্দ্র করে ঘোরে, ঠিক তদ্রূপ ঠিক এদের মতো করে আবার এদের মতোই এদের মতোই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তিনি এই কথাটা বলেন, যে তিনি কি বলেন, যে সূর্য যেমন গ্রহকে কেন্দ্র করে ঘোরে, ঠিক তার মতনই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তিনি এই কথাটা বলেন। এটা তিনি কিসের ভিত্তিতে বলেন একটু দেখি। দেখো, যখন মনে করো এই যে একটা সূর্য, এটা সূর্য, মনে করো এটা সূর্য, আর এইটা মনে করো সেই কক্ষপথ বা অরবিটাল, ঠিক আছে? মনে করো এখানে হলো পৃথিবী আছে, আর এটা হলো সূর্য। তাহলে এই পৃথিবী কি করে? এই পৃথিবীটা একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই না? এটা আমরা জানি। তো আসলে কেন ঘুরে জানো? এইটা হলো এই সূর্য এই গ্রহকে একটা বলে টানে। কি বললাম? সূর্য গ্রহকে একটা বলে টানে, সেই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল বা টান বল। কেন্দ্রমুখী বলে কি করে? টানে তার দিকে। এবার এই গ্রহকে আবার ওর বাইরের যে মহাবিশ্বটা আছে ওইটা কি করে? ওই দিকে টানে তার। এবং এই দুইটা হলো সমান, এবং সমান বলে কি করে? কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল বাইরে টানে। বুঝা গেল? তাহলে কি বললাম? এই সূর্য যেমন এই গ্রহকে টানে, ঠিক এই পৃথিবীকে টানে, পৃথিবীও তেমন বাইরের দিকে একটা টান বল কাজ করে। সেই টান বলটা কি? কেন্দ্রমুখী বিপরীত, কেন্দ্র বিমুখী। ঠিক আছে, সেটা কি? কেন্দ্র বিমুখী। আর এটা কেন্দ্রমুখী মানে সূর্যের দিকে যাচ্ছে। সূর্য তো কেন্দ্রে অবস্থিত, তাহলে কেন্দ্রের দিকে যাচ্ছে মানে কি? টান মানে কি? কেন্দ্রের দিকে টান মানে কেন্দ্রমুখী টান। আর যদি বাইরের দিকে যায় তাহলে কি? কেন্দ্র বিমুখী, মানে কেন্দ্র থেকে বাইরে যাচ্ছে, তাই কেন্দ্র বিমুখী। বুঝা গেছে? এখন এইটা তাহলে যদি দুইটা সমান বলে টানে তাহলে কি এই গ্রহটা স্থির থাকবে? রাইট? এই গ্রহটা কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে, যেমন এই একটা মনে করো কোন একটা বস্তু, এদিকে এটা মনে করো মেঝে, তা এদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে, আর এদিকেও তার 10 নিউটন বলে টানা হচ্ছে। তা বলো তো এই বস্তুটা হলে সরবে কিনা? যদি দুই দিকে সমান বল প্রয়োগ করা হয় তাহলে কি যাবে? যেদিকে বেশি বল প্রয়োগ করা হবে সেদিকে যাবে, আমরা এটা জানি। তো যদি দুইটা সমান বল প্রয়োগ হয় তাহলে তো যাবে না, স্থির অবস্থায় থাকবে। সেই জন্য এই স্থির কক্ষপথে থাকে, ঠিক আছে, থেকে একে কেন্দ্র করে এরকম ঘুরতে থাকে। তো তিনি বলেন যে যেহেতু এরকম সূর্য এরকম সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ঠিক তদ্রূপ ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে, এইটা ছিল আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের যে বৈশিষ্ট্য সেইগুলো। এবার এই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, কি আছে? সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতা গুলো কি? আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সৌর বর্ণালী, সৌর বর্ণালী পতন স্তর বহু নিয়ম। ঠিক আছে, তিনি মানে সীমাবদ্ধতা তার যে মডেলটা ছিল সেটা আমরা এভাবে মনে রাখবো: সৌর বর্ণালী পতন স্তর বহু নিয়ম। তাহলে মনে থাকবে এবং ভুলবো না। ঠিক আছে, তো এই সৌর মানে সৌর জগতের সাথে তুলনা। এটা মানে কি? সৌর জগতের সাথে তুলনা। আচ্ছা, এটা কেন বলতো? আচ্ছা, আমরা জানি যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, তাই না? ইলেকট্রন গুলো যে গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, তাই এই ইলেকট্রন আর প্রোটনের একটা চার্জ আছে না? এই দেখো, এই যে কেন্দ্রে যে চার্জ সেটা কি পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ চার্জ। আবার আমরা এদিকে দেখলাম যে গ্রহ আর সূর্যের, এই যে সূর্য আর গ্রহের কোনো চার্জ নেই।
এদের কোনো চার্জ নেই, ধনাত্মক ঋণাত্মক চার্জ নেই, কিন্তু আমরা একটা মৌলের ক্ষেত্রে যদি কল্পনা করি তাহলে তার অবশ্যই ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রন থাকে। তাহলে ধনাত্মক কোনো কিছুর সাথে, অর্থাৎ যাদের চার্জ নেই তাদের সাথে কি করে যাদের চার্জ নেই তাদের তুলনা করা হলো? এটা হলো প্রথম যে তোমার ত্রুটি সেটা, ঠিক আছে? অর্থাৎ চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা সঠিক হয়নি। বোঝা গেল? চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক হয়নি। এবার আসে বর্ণালী। আচ্ছা, এই ইলেকট্রন একটা জিনিস পরবর্তীতে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হলো তখন দেখা গেল যে এই ইলেকট্রনগুলো যখন এরকম কোনো একটা পরমাণুকে, মনে করে এই পরমাণুকে কেন্দ্র করে তো ঘুরবে ইলেকট্রনগুলো, তাই না? তো যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে ইলেকট্রন, মনে করো এটা কেন্দ্র, এখন এটা প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। তো ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর অথবা প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাবে তখন কিছু পরিমাণ শক্তি শোষণ এবং বিকিরণ করবে। তো এই বিকিরণের ফলে কখন বিকিরণ হয়? যখন নিম্ন থেকে উচ্চে যায়, উচ্চ থেকে যখন নিম্নে যায় তখন বিকিরণ করে। সেটা আমরা পরে বুঝাচ্ছি বোর পরমাণু মডেলে। তো যখন এই ইলেকট্রন গুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাবে, কি বললাম, এক কক্ষপথে আরেক কক্ষপথে যাবে, তখন একটা একটা শক্তি শোষণ বা বিকিরণ করবে। সেই বিকিরণের ফলে কিছু বর্ণালী সৃষ্টি হবে, সেটা পরবর্তীতে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে। তো দেখা গেল যে তিনি এই বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেন নাই। তাহলে কি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেন নাই, এটা হচ্ছে তার দ্বিতীয় ত্রুটি। এবার তৃতীয় ত্রুটিটা কি? তিনি বলেছেন যে বৃত্তাকার কক্ষপথে তিনি বলেননি কিন্তু নির্দিষ্ট শক্তি, এই নির্দিষ্ট শক্তির কক্ষপথ আর বৃত্তাকার কক্ষপথ, এটা অনেক শিক্ষার্থী ভুলায় আর কি। বৃত্তাকার কক্ষপথ এটা আসলে বলতে কি বোঝাচ্ছি আমরা? এখানে নির্দিষ্ট শক্তি বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা শক্তি স্তর এরকম আলাদা আলাদা। এটা মনে করে কেন্দ্র, তাহলে এইটা 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 এটা একটা নির্দিষ্ট শক্তি, এটার একটা নির্দিষ্ট শক্তি, এটার একটা নির্দিষ্ট শক্তি। আর এই বৃত্তাকার কক্ষপথ বলতে বোঝাচ্ছে এরকম ভাবে ইলেকট্রন গুলো এরকম ঘুরতে থাকে। অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে কি এই পরমাণুকে কেন্দ্র করে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট শক্তি বলতে কি, এরকম নির্দিষ্ট শক্তি থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি থাকবে, ঠিক আছে? আর এই বৃত্তাকার কক্ষপথ মানে এইভাবে পরমাণুকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে থাকবে। এটা যেরকম আলাদা আলাদা সেপারেট, দেখো এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু এই ক্ষেত্রে সব জায়গায় গোজামিল একসাথে, ঠিক আছে? তো যখন এই পতন কথাটার অর্থ হলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল, নাম হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো তিনি বলেন যে যখন ইলেকট্রন গুলো এরকম বৃত্তাকার কোন একটা পরমাণুকে বৃত্তাকার পথে এরকম কেন্দ্র করে ঘুরতে থাকবে, তো ইলেকট্রন যদি ঘোরে তাহলে অবশ্যই এই দেখো এই কক্ষপথ থেকে, মনে করো এইটা কক্ষপথ, প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাচ্ছে বৃত্তাকার পথে, তাহলে অবশ্যই তার শক্তি ত্যাগ করবে। তো যখন ইলেকট্রন এরকম ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তখন কি করে এই ইলেকট্রন গুলো আস্তে আস্তে শক্তি বিকিরণ করতে 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 একসময় শক্তি শূন্য হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন আর থাকে না। কি বললাম? ইলেকট্রন আর থাকে না। যখন এইভাবে ঘুরতে থাকে তখন আর ইলেকট্রন থাকে না। এই ইলেকট্রনটা এসে এই নিউক্লিয়াসে পতিত হয়, মানে এইটা তখন হয়ে যায় এরকম। ইলেকট্রন থাকে না, শুধুমাত্র কি থাকে? কেন্দ্র থাকে। ইলেকট্রন থাকে না, শুধুমাত্র কেন্দ্র থাকে, মানে কেন্দ্রে পতিত হয়। এই পতন কথাটার অর্থ কি? ঘুরতে ঘুরতে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে পরিণত হয়, ঠিক আছে? ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে কিসে পরিণত হয়? কেন্দ্রে পরিণত হয়।
তো তিনি যদি এরকম কেন্দ্রে পরিণত হয়, আচ্ছা একটা মৌল যদি টিকে থাকতে হয় বা মৌল যদি হতে হয়, অবশ্যই তার ইলেকট্রনও থাকা লাগবে, প্রোটনও থাকা লাগবে, নিউট্রনও থাকা লাগবে। এই তিনটা জিনিসই থাকা লাগবে তার। যে কোনো একটা জিনিস না থাকলে কি সেই পরিপূর্ণ হবে? সম্ভব না কিন্তু। তখন তাহলে কি হবে, যখন এরকম নিউক্লিয়াসে পতিত হবে তখন পরমাণুর বৈশিষ্ট্যই থাকে না, কারণ ইলেকট্রনই নেই। তা পরমাণু কিভাবে হয়? পরমাণু হতে গেলে তো অবশ্যই ইলেকট্রন থাকা লাগবে। প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন নেই, কিভাবে পরমাণু হয়? তিনোটাই থাকা লাগবে, তবেই পরমাণুর অস্তিত্ব থাকবে, নাইলে থাকবে না। তাহলে এই পতন হওয়ার দ্বারা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা ছিল তার দ্বিতীয় ত্রুটি। আবার স্তর, ঠিক আছে, স্তর মানে শক্তি স্তর। শক্তি স্তর তিনি বলেছেন বৃত্তাকার কক্ষপথে ঘোরে। শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেয়নি। নির্দিষ্ট শক্তি স্তর, নির্দিষ্ট শক্তির স্তর নাকি কিরকম স্তর সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি কে? বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে শক্তি স্তর সম্পর্কেও কোনো ধারণা দিতে পারেনি। এবার এইটা বহু মানে হচ্ছে বহু ইলেকট্রন, বহু ইলেকট্রন, বহু ইলেকট্রন। বহু ইলেকট্রন বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা? বহু ইলেকট্রন বলতে মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আর আমরা জানি কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও সেই একই। তার মানে এর যে ভর, সরি, পারমাণবিক সংখ্যা, এটাই কি তার ইলেকট্রন সংখ্যা। তার মানে এখানে কয়টা ইলেকট্রন বিদ্যমান বলো তো আসলেই? অর্থাৎ এর হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তার মানে এর ক্ষেত্রে রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারে, কিন্তু যখনই এর থেকে অধিক হয়ে যায়, অর্থাৎ এইচ, হিলিয়াম, হিলিয়ামের 2, কিন্তু হিলিয়াম যদি 2 হয় তাহলে এর 2 হলো ইলেকট্রন সংখ্যা। তো এর ক্ষেত্রে এই যে ইলেকট্রন বহু হয়ে গেল, মানে একের অধিক হয়ে গেল, একের অধিক হওয়া মানে বহু হওয়া। ঠিক আছে, তো যখন বহু হয়ে যাবে তখন এই রাদারফোর্ড পরমাণু মডেল তার ব্যাখ্যা দিতে পারে না, অক্ষম। এবার যদি তুমি এটা কল্পনা করো যে এইচ প্লাস, যদি কল্পনা করো, তাহলে কি এর ক্ষেত্রে আমাদের রাদারফোর্ডের পরমাণু কাজ করবে? আচ্ছা, এর তো পারমাণবিক সংখ্যা 1, তা ইলেকট্রন সংখ্যাও 1। একটা ইলেকট্রন ত্যাগ করার পরেই তো সে এইচ প্লাস হয়েছে। তার মানে ওর একটা ইলেকট্রন ছিল, সেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তাহলে ওর কি কোনো ইলেকট্রন আছে? তাহলে নেই তো ইলেকট্রন। যদি ইলেকট্রনই না থাকে তাহলে তো ব্যাখ্যা করতে পারবে না এর ক্ষেত্রে। আবার দেখো হিলিয়াম, হিলিয়ামের তো 2, একটা ইলেকট্রন মনে করো ত্যাগ করেছে, ত্যাগ করে পরিণত হয়েছে তোমার এইচ প্লাস, এইচি প্লাসে। ঠিক আছে, তাহলে মানে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে তার এখন কয়টা ইলেকট্রন আছে? একটা। 2টা ছিল, একটা ত্যাগ করে পজিটিভে পরিণত হয়েছে। ত্যাগ করা মানে পজিটিভে পরিণত হওয়া, গ্রহণ করা মানে ঋণাত্মক। এ যদি একটা গ্রহণ করতো তাহলে হতো এইচ মাইনাস। তার মানে এটিকে চিহ্নিত করা হচ্ছে ঋণী, একে চিহ্নিত করা হচ্ছে এটা ধনী, মানে একটা ত্যাগ করে এটা ধনী হয়ে গেছে, সেই জন্যই প্লাস হয়েছে। তাহলে 2টা থেকে যখন একটা ত্যাগ করবে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা ত্যাগ করে একটা থাকবে, তখন কিন্তু ইলেকট্রন 1 হয়ে যাচ্ছে, তখন আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, নাইলে পারবে না। এবার নিয়ম বলতে এই যে শক্তির শোষণ বিকিরণ ঘটে, শক্তির শোষণ বিকিরণ ঘটে, তাই না? বিকিরণ ঘটে, এর কি ব্যাখ্যা কোনো দিতে পেরেছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল? এখানে দেখলাম ব্যাখ্যা দিতে পেরেছে, আসলে পারে নাই কিন্তু। তাহলে আমাদের এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের দায়িত্ব থাকবে বা কাজ থাকবে জাস্ট একটু নিজের মতো করে আয়ত্ত করে নিও। তবে আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে যদি তুমি মনে রাখো তবে তোমার জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, অনেক বেশি সুবিধা হবে। অবজেক্টিভের ক্ষেত্রে হোক বা তুমি রিটার্ন যখন লিখবা তখন হোক, তুমি যদি এই একটা করে লাইন মনে রাখো, এখানে যেমন একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এরকম ভাবে কয়েকটা লাইন মনে রাখো, তবে তুমি নিঃসন্দেহে পারবা। ওকে, তো এইভাবে পড়ে নিবা। এটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার আসছে বোর পরমাণু মডেল।
তার আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। তো এই বিজ্ঞানী বোর 1913 খ্রিস্টাব্দে তিনি এই যে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন, ওই মডেলে কিন্তু অনেক ত্রুটি আমরা দেখেছি, ওই ত্রুটিগুলো তিনি দূর করতে চেয়েছিলেন। তাহলে কি রাদারফোর্ডের ত্রুটি দূর। রাদারফোর্ডের যে মডেলটা ছিল, সেই মডেলের যে ত্রুটিগুলো ছিল সেইগুলো তিনি দূর করতে চেয়েছিলেন কে? বিজ্ঞানী বোর। কত সালে? 1913 সালে। তার জন্য তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা, ভাবনা চিন্তা, গবেষণা করেছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো পরবর্তীতে বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। সেই বৈশিষ্ট্যটা আমরা যেভাবে মনে রাখবো, বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য হলো নিউ শক্তি স্তর, নিউ শক্তি স্তর নির্দিষ্ট কৌণিক ভরবেগে শক্তি শোষণ ও বিকিরণ করে। তাহলে কি মনে রাখবা? নিউ শক্তি স্তর নির্দিষ্ট কৌণিক ভরবেগে শক্তি শোষণ ও বিকিরণ করে। তোমরা যদি এই একটা কথা মনে রাখো, একটা সেন্টেন্স মনে রাখো, তাহলে তোমরা এই যে বোর পরমাণু মডেলের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো খুব সহজেই লিখতে পারবা, খুব সহজেই মনে রাখতে পারবা। নিউ মানে হলো নিউক্লিয়াস, মানে ইনিও নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন। নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নিউক্লিয়াস। ওই যে বিজ্ঞানী রাদারফোর্ড যে কথা বলেছিলেন যে ধনাত্মক কেন্দ্রকে নিউক্লিয়াস বলে, এই বোরও একই কথা বলেন যে ধনাত্মক কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। এটা কি? ধনাত্মক নিউক্লিয়াস, ধনাত্মক কেন্দ্র। ধনাত্মক কেন্দ্রকে নিউক্লিয়াস বলে যদি একই কথা বলেন। এবার শক্তি স্তর। শক্তি স্তর, শক্তি স্তর মানে হলো প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকে। তিনি বলেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে। ঠিক আছে, আমাদের রাদারফোর্ডের ক্ষেত্রে কি ছিল? রাদারফোর্ডের ক্ষেত্রে কিন্তু ছিল যে বৃত্তাকার পথে ঘোরে। এরকম নির্দিষ্ট শক্তি স্তরের কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ আমরা একটু আগে কিন্তু দেখলাম, তাদের ব্যাখ্যাও দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে নির্দিষ্ট শক্তি স্তরকে আর বৃত্তাকার কক্ষপথে কি, তাই না? তো তিনি এই যে ইলেকট্রন যে বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এখানে লিখবা প্রত্যেকটা ইলেকট্রন। হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রন যে বৃত্তাকার নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে, সেটা তিনি বলেছেন। অর্থাৎ এইটা মনে করো কেন্দ্র, তো এই কেন্দ্র করে একটা কক্ষপথে কিছু ইলেকট্রন ঘুরবে, এই কক্ষপথে কিছু ইলেকট্রন ঘুরবে, এই কক্ষপথে কিছু ইলেকট্রন ঘুরবে, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এখন যদি এইটা হয়, তারপরে তিনি বলেন, দেখো তাহলে নিউ গেল, শক্তি স্তর গেল, নির্দিষ্ট কৌণিক বেগ। কি হলো? নির্দিষ্ট কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান NH/2π। তিনি এই সূত্রটা দিয়েছিলেন। অর্থাৎ কোন একটা ইলেকট্রন যদি ঘোরে, মনে করো এই যে ইলেকট্রনটা, আবার এই যে ইলেকট্রনটা, অথবা এই ইলেকট্রনটা, এই হলো কেন্দ্র। এই কেন্দ্রকে এই ইলেকট্রন কেন্দ্র করে এই ইলেকট্রন এই কেন্দ্র, এই একই কেন্দ্র করে ঘুরছে একটা কক্ষপথে। তো একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগে এটি ঘুরছে। অর্থাৎ এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে।
অথবা এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটা কি, এই ইলেকট্রনটা কি করে একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা কি নির্দিষ্ট, এটা তিনি বলেন। তাহলে এখানে এনটা কি, এখানে কিন্তু এই কৌণিক ভরবেগ এটা প্রকাশ করা হয় mvr দ্বারা, সমান NH ভাগ 2 পাই। এটা তোমার মনে রাখতে হবে, কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের ম্যাথে কাজে লাগবে, ম্যাথ। তো এইটা এই এমটা কি, এমটা হলো ইলেকট্রনের ভর, আর ভিটা হলো ইলেকট্রন যে বেগে ঘুরতে থাকে, ইলেকট্রন যে বেগে ঘোরে। আরটা কি, আর হলো কেন্দ্র হতে ওই ইলেকট্রনের যে দূরত্ব, মনে করো আমরা এই ইলেকট্রন হিসেব করবো, তাহলে কেন্দ্র হতে এই ইলেকট্রনের যে দূরত্ব, তাহলে আরটা কি, কেন্দ্র হতে নিউক্লিয়াসের দূরত্ব, সরি কেন্দ্র হতে ইলেকট্রনের দূরত্ব। এনটা কি, এনটা হলো প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এটা মানে কি বলো, এখানে এন এর মান কত, 1 নম্বর শক্তি স্তর মানে এন এর মান 1, 2 নম্বর শক্তি স্তর মানে এন এর মান 2, 3 নম্বর শক্তি স্তর মানে এন এর মান 3। তো এইভাবে যদি প্রথম শক্তি স্তরে ঘরে তাহলে এন এর মান 1 হবে, যদি দ্বিতীয় শক্তি স্তরে ঘরে এন এর মান 2 হবে, এভাবে। আর পায়ের মান জানা। ও আরেকটা আছে এইচ, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা হলো প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা কিন্তু নির্দিষ্ট মান। একইভাবে পায়ের মান নির্দিষ্ট 3.1416। এটা তোমার ম্যাথে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। তাহলে এইটা অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্দিষ্ট। তাহলে কৌণিক ভরবেগ গেলে আবার শক্তি শোষণ ও বিকিরণ, তার মানে ইলেকট্রন যখন ঘুরবে তখন শক্তির শোষণ ও বিকিরণ করবে। ঠিক আছে, ইলেকট্রন যখন ঘোরে তখন শক্তি শোষণ ও বিকিরণ করে। যেমন এখানে একটা জিনিস মনে রাখবা, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, উচ্চ থেকে নিম্নে যাবে, তখন করবে হচ্ছে বিকিরণ। আর নিম্ন থেকে উচ্চে গেলে তখন করবে শোষণ। এটার মানে কি, অর্থাৎ ইলেকট্রন মনে করো উচ্চ কক্ষ, এটা কি প্রধান মানে উচ্চ কক্ষপথ না নিম্ন কক্ষপথ? আমরা যদি এই দুইটা কক্ষপথের কথা কল্পনা করি, এ হচ্ছে উচ্চ, এ হচ্ছে নিম্ন, তাই না? যার আকার বড় সে হলো উচ্চ কক্ষপথ, আর যার আকারটা ছোট সে হলো নিম্ন কক্ষপথ। অথবা যার এন এর মান বড় সে হলো উচ্চ, আর যার এন এর মান ছোট সে হলো নিম্ন। তার মানে এখানে উচ্চ কক্ষপথ হলো 2 নম্বর কক্ষপথ, আর নিম্ন কক্ষপথ মানে 1 নম্বর কক্ষপথ, এটা আমরা বুঝাচ্ছি। আবার এই দুইটার ক্ষেত্রে এইটা আর এইটার ক্ষেত্রে যদি কল্পনা করো, এইটা হলো উচ্চ, এটা হলো নিম্ন। অর্থাৎ যে ব্যাসার্ধে বড় হবে সে হলো উচ্চ, আর যে ব্যাসার্ধে ছোট হবে সে হলো নিম্ন, এক কথায়। তো আমরা বলছি যে উচ্চ থেকে যখন নিম্নে যাবে তখন করবে বিকিরণ। তোমরা এটা একটা চিন্তা থেকে এটা মনে রাখতে পারবে। সেটা কিরকম জানো, ধরো একজন মানুষের অনেক টাকাওয়ালা, হ্যাঁ, তো তার অনেক দয়া, তার অনেক মায়া, ঠিক আছে। তো যখন সে একটা গরিব এলাকায় যাবে, হ্যাঁ, গরিব এলাকায় যখন যাবে তখন কি, যখন তার মানুষের প্রতি দয়া হবে তখন কি তাদের দান করবে না? দান করা মিন্স কিন্তু বিকিরণ করা, ঠিক আছে। তখন কি করবে, দান করবে, মনে থাকবে। তাহলে টাকাওয়ালা মানুষ যখন গরিব এলাকায় যাবে তখন দান করবে, অর্থাৎ বিকিরণ করবে। তার মানে টাকাওয়ালা মানে কি, মেলা টাকা, এর কম টাকা, মেলা মানে উচ্চ, কম মানে নিম্ন। তখন উচ্চ থেকে যখন নিম্ন যাবে তখন দান করবে বা বিকিরণ করবে, এই কথা। এবার ধরো গরিব গরিব মানুষ গেছে, মনে করো আমাদের বাংলাদেশের মানুষ গেছে মনে করো দুবাই না কানাডা দিলাম, হ্যাঁ কানাডাতে গেছে।
তো কানাডাতে যাওয়ার পরে যদি মনে করো তার পর্যাপ্ত কি থাকে বলো তো, পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে, কানাডায় তো অনেক টাকা পয়সা আছে, তো সে কি করবে জানো, যদি তার সুযোগ থাকে এক কথায়, অর্থাৎ কোন একটা টাকা আছে মনে করো, তার নিতে পারবে এক কথায়, তাহলে কি করবে, সে যত পারবে তত কি করবে, নিয়ে নেবে। নেওয়া অর্থাৎ শুষে নেবে এক কথায়। নিয়ে নেওয়া মানে কি, শুষে নেওয়া মানে শোষণ করবে। তার মানে নিম্ন থেকে যখন উচ্চে যাবে তখন শোষণ করবে। এই গরিব মানে কি নিম্ন, কানাডা তো উচ্চ একটা দেশ, উচ্চ টাকাওয়ালা একটা দেশ, তাহলে নিম্ন থেকে উচ্চে গেলে নেবে বা শোষণ করবে। বোঝা গেল? তাহলে এটা তোমরা এইভাবে মনে রাখবে এক কথায়। তাহলে উচ্চ থেকে যখন নিম্ন যাবে তখন শক্তির বিকিরণ, নিম্ন থেকে যখন উচ্চে যাবে তখন হবে শক্তির শোষণ। এই ক্ষেত্রে কিন্তু বিকিরণ সৃষ্টি হবে, তখন বর্ণালী সৃষ্টি হবে। বর্ণালী নানান রঙের, ঠিক আছে, নানান রঙের বর্ণালী সৃষ্টি হবে। আর এই ক্ষেত্রে যে বর্ণালী সৃষ্টি হবে সেটা হলো কালো। কেমন বর্ণালী? সেটা হলো কালো বর্ণালী। বুঝেছো? তাহলে উচ্চ থেকে যখন নিম্নে যাবে তখন বিকিরণ সৃষ্টি হবে, তখন সৃষ্টি হবে বর্ণালী, এবং সেই বর্ণালী হবে নানান রঙের। আর যখন নিম্ন থেকে উচ্চে যাবে তখন শোষণ করবে, এবং সেটা হবে কালো বর্ণালী। এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের কিন্তু এই বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেল তার বৈশিষ্ট্যগুলো। এবার এই বিজ্ঞানী বোর এর যে পরমাণু মডেল এর ত্রুটি আছে মেলা। ঠিক আছে, বোর ত্রুটি লিখলাম শুধু, বা সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা তুমি এভাবে মনে রাখবা, কে কবচ। কি মনে রাখবা? কে কবচ। এটা মানে কি, এই কে মানে হলো কক্ষপথ, এইটা মানে হচ্ছে কক্ষপথ। আর এই কের মানে হচ্ছে কি জানো, এই কের মানে হচ্ছে কৌণিক। এই কেও মানে হচ্ছে, এই কেও, কেও মানে হচ্ছে, আর এই কেও মানে হচ্ছে কৌণিক ভর বেগ। আর এই বিয় মানে হচ্ছে তোমার বর্ণালী। বিয় মানে কি, বর্ণালী। বিয় ব, কেও ক, কেতে ক, এভাবে মনে রাখবা। বর্ণালী। আর এসতে হলো, এই এসতে হলো সূক্ষ্ম, সূক্ষ্ম রেখা। ঠিক আছে, এভাবে মনে রাখবা। অর্থাৎ তিনি যে কক্ষপথের কথা বলেছেন, তিনি কক্ষপথ বা শক্তি স্তরের কথা বলেছেন কিন্তু বৃত্তাকার। নির্দিষ্ট শক্তি ঠিক আছে, কিন্তু সেটা বৃত্তাকার বলেছেন শুধু। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই কক্ষপথটা বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকারও হয়। কেমন হয়? এই কক্ষপথটা বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার হয়। এটা ছিল তার প্রথম ত্রুটি। মানে কেন তুমি শুধু বৃত্তাকার কক্ষপথ দিছাও, উপবৃত্তাকার কক্ষপথও তো ঘোরে, তাহলে তুমি কেন দিছাও শুধু বৃত্তাকার? ঠিক আছে, এটা বলেন তিনি। মানে এটা পরবর্তীতে আর কি আইছে যে কক্ষপথ শুধু বৃত্তাকার হয় না, উপবৃত্তাকার পথ হয়। এবার এই যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সূত্র তিনি দিয়েছেন, ঠিক আছে, সূত্র দিয়েছেন mvr ইজিক্যাল টু nh ভাগ 2 পাই। তাই এর তো একটা ব্যাখ্যা লাগবে, কেন আইছে, কিভাবে আইছে, এর তো একটা ব্যাখ্যা লাগবে না? তো এই ব্যাখ্যাটা তিনি দিতে পারেননি। এই কৌণিক ভরবেগের ব্যাখ্যা ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, তাহলে কি, এই যে কৌণিক ভরবেগ mvr সমান nh ভাগ 2 পাই, এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয়টা হলো বর্ণালী। ঠিক আছে, এই যে বর্ণালীটা, এই যে বর্ণালী, এই বর্ণালীর কথায় আসি আমরা এখন। হ্যাঁ, বর্ণালী। তো এই বর্ণালী শুধুমাত্র একটা ইলেকট্রন যার, একটু আগে দেখলাম কিন্তু একটা ইলেকট্রন কার, রাদারফোর্ডের ক্ষেত্রে একটা ইলেকট্রন কার থাকে, দুইটা ইলেকট্রন কখন হয়, তিনটা ইলেকট্রন কখন হয়। তো যাদের এক ইলেকট্রন যাদের, তাদের ব্যাখ্যা করতে পারবে, কিন্তু বহু ইলেকট্রন হলে আর ব্যাখ্যা করতে পারবে না। বহু ইলেকট্রনের বর্ণালী বর্ণালী ব্যাখ্যা করতে অক্ষম। বুঝেছো? অর্থাৎ যাদের একটা ইলেকট্রন থাকবে, যেমন এইচ এর একটা পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন এক, তার মানে এর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। তারপর আমরা যদি ধরে লিখি হিলিয়ামের তো দুই, যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কি হবে, ইলেকট্রন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে তখন তার একটা ইলেকট্রনই থাকবে, এর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারবে। আবার যদি লিখি লিথিয়াম 2+, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, আছে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তার মানে এর ক্ষেত্রেও কি ব্যাখ্যা করতে পারবে। কিন্তু তুমি যদি লেখো এরকম
তুমি যদি দেখো এরকম লিথিয়াম প্লাস, তার মানে একটা ত্যাগ করেছে, তিনটার ভিতরে কয়টা ত্যাগ করেছে, একটা ত্যাগ করেছে, এখন কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, তাহলে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে তখন আর ব্যাখ্যা করতে পারবে না, শুধুমাত্র একটা ইলেকট্রন যা তার ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, বাকিদের ক্ষেত্রে নয়। এটা ছিল তার আরেকটা ত্রুটি, বুঝেছো? তার মানে এই এই এটা একটা তো মারাত্মক ত্রুটি। শুধু হাইড্রোজেনের ব্যাখ্যা করলে হবে? শুধু এক ইলেকট্রন যাদের আছে তাদের ব্যাখ্যা করলে হবে? হ্যাঁ, হবে? সম্ভব? কত ইলেকট্রন বিশিষ্টই তো আছে নাকি একটা মৌল। তো এটা তার বিশাল বড় একটা ত্রুটি বা সূক্ষ্মরেখা। সূক্ষ্মরেখা তিনি বলেছেন যে হাইড্রোজেনের ব্যাখ্যা করেছেন ঠিক আছে, কিন্তু তিনি বলেছেন শুধুমাত্র হাইড্রোজেনের করেছেন, তাও তিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। তিনি বলেছেন একটা রেখা সৃষ্টি হবে। কয়টা রেখা? একটা রেখা সৃষ্টি হবে বলেছেন। কিন্তু মাইক্রোস্কোপে দেখা গেছে, ক্রস স্কোপে, হ্যাঁ, এই মাইক্রোস্কোপ যন্ত্রে দেখা গিয়েছে যে সূক্ষ্ম রেখা দেখা যায়। এই যে একটা রেখার কথা বলছে, এর থেকে অনেকগুলো আর এরকম সূক্ষ্ম 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 ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায়। একটা রেখা নয়, একটা রেখা ছাড়াও তার আশেপাশে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায়। লাউড বয়েস প্লে ব্যাট ফুটবল। কি বললাম? এটা কিন্তু হাইড্রোজেন বর্ণালী। হ্যাঁ, বিজ্ঞানী বোর বর্ণালী। বিজ্ঞানী বোর কিন্তু ওই যে শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট যে মৌল তার ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, এবং সেটা কি শুধুমাত্র হাইড্রোজেনের, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে স্বাভাবিক অবস্থায়। তো তার ক্ষেত্রে আমাদের এই বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে বর্ণালীগুলো। তো তার বর্ণালী, এই হাইড্রোজেনের বর্ণালী আমরা মনে রাখবো লাউড বয়েজ প্লে ব্যাট ফুটবল। লাউড মিন্স হচ্ছে লাইমেন, লাইমেন। বয় মানে হলো বামার, প্লে মানে হচ্ছে লাইমেন বামার পার্সেন, এটা মানে হলো ব্রাকেট, আর এটা মানে হলো ফুন্ড। ফুটবল মানে ফুন্ড, এটা তো মনে রাখবা, ঠিক আছে? তাহলে লাউড বয়েজ প্লে ব্যাট ফুটবল এর মানে হলো লাইমেন বামার পার্সেন ব্রাকেট ফুন্ড, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যখন লাইমেন সিরিজ কখন সৃষ্টি হবে? যখন ইলেকট্রন এক থেকে, সরি, হ্যাঁ, এক থেকে যখন 2, 3, 4, 5, 6 যে কোনো কক্ষপথে যাবে, এক থেকে যাবে 2 মানে নিম্ন শক্তি স্তর থেকে। আমরা একটু আগে দেখেছিলাম, এই যে এটা মনে করো, সেটা নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, এখানে কয় নাম্বার? 1 নাম্বার, এটা কয় নাম্বার? 2 নাম্বার, তারপরে 3, তারপরে 4। তাহলে তখনই তো বর্ণালী সৃষ্টি হবে নাকি? তাহলে এক থেকে যখন 2 এ যাবে, এক থেকে যখন 2 এ যাবে অথবা 3 এ যাবে, 4 এ যাবে, 5 এ যাবে, মানে এক থেকে গেলে, যদি এক থেকে যায় তাহলে লাইমান, যদি 2 থেকে যাই, ধরো এটা 2 থেকে, হ্যাঁ, 2 থেকে যাচ্ছে হলো 3 এ, 2 এর পরে তো 3, তাহলে একে তো আসতে পারবে না, অবশ্যই উচ্চ শক্তি স্তরে যেতে হবে তার থেকে, তবেই বর্ণালী সৃষ্টি হবে। 2 থেকে 3, 4, 5, 6 এভাবে ডট ডট ডট, ঠিক আছে? তাহলে যখন 2 থেকে যাবে তখন মামার, যখন 3 থেকে যাবে, তখন 4 এ যাবে, 5 এ যাবে, 6 এ যাবে, এভাবে যাবে, তখন হচ্ছে পার্সেন্ট। আর যখন 4 থেকে যাবে, যখন 4 থেকে 5 এ যাবে, 6 এ যাবে, এভাবে যাবে আর কি, তখন হলো ব্র্যাকেট। আর যখন 5 থেকে 6 এ যাবে, 7 এ যাবে, এভাবে চলে যাবে, তখন হবে ফুন্ড। বুঝা গেল? তাহলে যখন ইলেকট্রন 1 থেকে 2, 3, 4, 5, 6 ডট 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 যেখানে যাবে সেটা হচ্ছে লাইমেন, 2 থেকে গেলে বামার, 3 থেকে গেলে পার্সেন, 4 থেকে গেলে ব্র্যাকেট, আর 6 থেকে গেলে, এই 5 থেকে গেলে ফুন্ড, ঠিক আছে? তো এখানে আবার কিছু রশ্মি আছে, এটা হলো অতি বেগুনি রশ্মি। লাইমেনের সৃষ্টি হয় অতি বেগুনি, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ থেকে গেলে অতি বেগুনি হয় সাধারণত। 2 নম্বর থেকে গেলে হয় দৃশ্যমান,
দৃশ্যমান হয়, মানে বামার সিরিজে দৃশ্যমান রশ্মি হয়, আর পাশ শ্রেণী হয় তোমার অবলোহিত। অবলোহিত, এই ব্রাকেটেও অবলোহিত, ফুন্ডতেও অবলোহিত। বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদের যে হাইড্রোজেন বর্ণালী সেটা তোমরা এইভাবে মনে রাখবা, অবশ্যই মনে রাখতে হবে কিন্তু, কারণ এর অবজেক্টিভ আসে অনেক সময় পরীক্ষায় দেয় হিসেবের ক্ষেত্রে, সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, এবং আমরা সুন্দরভাবেই কিন্তু প্রতিটা বিষয় বুঝিয়ে দিয়েছি। এরপরে কাজ থাকবে তোমার এই বিষয়গুলো জাস্ট নিজের আয়ত্ত করে নেওয়া, মানে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমার কিন্তু আয়ত্তে আসবে না। তুমি একদিন দেখে এই যে দেখে থুয়ে দিলে তুমি কয়েকদিন পরে ভুলে যাবে, বাট তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো, একদিন পর একদিন, মাত্র যদি 3টা বার প্র্যাকটিস করো, তাহলে তোমার এটা মনে গেঁথে যাবে, তখন তুমি কিন্তু আর ভুলবে না। তো তোমার কাজ থাকবে এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই একই অধ্যায়ের এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার এই ফার্স্ট পার্টের গুণগত রসায়নের যে বাকি বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।